বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সিন। স্বাভাবিকভাবে আমাদের ইংরেজিতে 90 মার্কের পরীক্ষা হয় এবং এই 90 মার্কের মধ্যে কিন্তু 20টি মার্কস রয়েছে সিনে। তো আমাদের এই জায়গাটাই হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা আমরা বইয়ের থেকে হুবহু কমন পাই বা বইটা পড়ে আমরা কমন পেতে পারি। যে কারণে যারা সাধারণভাবে দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে বা বেটার স্টুডেন্ট রয়েছে, তাদের কাছে একমাত্র পরিচিত এবং 100% কমন বা জেনে পরীক্ষার হলে যাওয়ার মতো বিষয় হচ্ছে কিন্তু এই সিন। এই সিন মানে স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো, একটা প্রোজ এবং একটা পোয়েট্রি, অর্থাৎ একটা গল্প থেকে প্রশ্ন এবং আর একটা কবিতা থেকে প্রশ্ন। তো প্যাসেজটা তো স্বাভাবিকভাবে তোমাদের তুলে দেবে। এখন স্বাভাবিকভাবে আমাদের পাঠ্য বইয়ে 4টে প্রোজ রয়েছে আর 4টে পোয়েম রয়েছে। এবার আমি বলবো প্রত্যেকটাই ভালো করে জোর দিয়ে পড়তে এবং ভালো করে খুঁটিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝে পড়তে। কারণ যেভাবেই প্রশ্ন আসুক না কেন, যেন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারো এবং এই যে 20টি মার্ক, এই 20টি মার্ক যাতে সঠিকভাবে সংগ্রহ করতে পারো। এজন্য একদম সুন্দরভাবে প্রত্যেকটা প্রোজ এবং প্রত্যেকটা পোয়েট্রিকে ভালোভাবে নিখুঁতভাবে খুঁটিয়ে পড়ে ফেলো, যাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যেন এই 20-র মধ্যে 20 হুবহু কমন পেতে পারো এবং এই নম্বরটা সংগ্রহ করতে পারো। এবার আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুতে আসা যাক। বিষয়বস্তুটা হচ্ছে এই যে 4টে রয়েছে আমাদের প্রোজ আর 4টে রয়েছে পোয়েম, এই 4টের থেকেও কিছু পরিমাণ কম আমি তোমাদের করে দিচ্ছি। সেটা কি দেখো, দ্য ক্যাট যেটা হচ্ছে তোমার, এটা 2025 সালে চলে এসছে যথারীতি, যে কারণে স্বাভাবিকভাবে প্রশ্নে রিপিটেশন হয় না, ফলে দ্য ক্যাট কিন্তু এবছর অর্থাৎ 2026 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা নেই, একদম স্পষ্ট বললাম। আর একটা বিষয় হচ্ছে সি ফেভার, যেটাও কিন্তু 2025 সালের পরীক্ষাতে এসছে, সেহেতু তোমাদের 2026 সালে পরীক্ষায় কিন্তু আর আসার সম্ভাবনা নেই। এবার বাদ বাকি দেখো যে 3টে রইল, অর্থাৎ ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রানওয়ে কাইট। 3টেই কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে বলবে যে এবার সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমার যেটা, সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। আমিও বলছি যে 2026 সালে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আওয়ার রানওয়ে কাইট। কেন সেটাও যদি জিজ্ঞাসা করতে হয় সেটাও বলে দিই। কারণ 2024 সালে এসেছিল ফাদার সেলফ আর 2023 সালে এসেছিল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। সেই হিসেব করে তোমাকে অনেকেই বলবে যে আওয়ার রানওয়ে কাইটটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র আওয়ার রানওয়ে কাইটটা খুব ভালো করে পড়ো, বিশেষ করে ইউনিট 2 এবং 2টা, বিশেষ করে ইউনিট 2টা খুব ভালো করে পড়ো। কিন্তু আমি তোমাদের কিন্তু সে কথা বলবো না, কারণ অলওয়েজ রিপিটেশন হয়। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আওয়ার রানওয়ে কাইট, সেটা একদিকে যেমন ঠিক, অন্যদিকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এই কথাটা কিন্তু মনে রেখো। এই দুটো অংশ, বিশেষ করে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর আওয়ার রানওয়ে কাইট, কোনো অংশ যেন বাদ না যায়। তাহলে কি স্যার ফাদার সেলফ পড়া লাগবে না? ওরকম কোনো ব্যাপার নেই। কারণ দেখো তোমাদের একটা কথা বলি, সি ফেভার যেটা 2025 সালে এসেছিল, সেটা কিন্তু আবার 2023 সালেও এসেছিল। 2024 সালে কি এসেছিল? মাই ওন ট্রু ফ্যামিলি 2024 সালেও এসেছিল। তাহলে 23 সালে এসেছিল, 25 সালে এসছে, এটা 24 সালে এসছে, তার মানে কি 26 সালে ফেবেলাস সেনেল মোস্ট ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে আসার সম্ভাবনাটা প্রবল রয়েছে। তাহলে কি স্যার মাই ওন ট্রু ফ্যামিলিটা পড়া লাগবে না? সেটা কখনো না, এটাও ভালো করে পড়বে। অর্থাৎ অনেকে অনেক রকম কথা বলবে যে একটা পড়ো, মাত্র একটা পড়েই তুমি কমন পেয়ে যাবে। আমি তোমাদের সেটা বলবো না। আমি তোমাদের একদম ফ্র্যাঙ্কলি বলবো যে 3টে বাদ রয়েছে, অর্থাৎ ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রানওয়ে কাইট, এই 3টেরই খুব ইম্পর্টেন্ট পার্ট। বিশেষ করে আমি বলে দিই, ফাদার সেলফের 2 এবং 3 নম্বর ইউনিট, পাসিং অ্যাওয়ে বাপুরও তাই 2, 3 নম্বর ইউনিট, আওয়ার রানওয়ে কাইটের 1 আর 3 নম্বর ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে হ্যাঁ, যদি বলো যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আওয়ার রানওয়ে কাইট, সেটাও আমি বলছি, কিন্তু তাই বলে এটা নয় যে শুধুমাত্র আওয়ার রানওয়ে কাইটটা পড়তে হবে।
এদিকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা তোমাদের জন্য? সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্নেল। এটা একদিকে যেমন ঠিক, তার সঙ্গে আমি আবারও বলে দিচ্ছি ফেভারটাকেও খুব গুরুত্ব সহকারে পড়বে, এবং মাই ওন ট্রু ফ্যামিলি যেটা রয়েছে এটাকেও কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। তবে যেটা আমাদের অভিজ্ঞতাতে মনে হয় যে এবছর তোমাদের দ্য স্নেল এদিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এদিক থেকে আওয়ার রানওয়ে গাইড, এই দুটো হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা তোমাদের বললাম। বোঝা গেল কি বললাম? এবার আসা যাক স্যার আমাদের এখান থেকে কেমন কি প্রশ্ন আসবে। এবার আসি, দেখো এই প্রোজ থেকে আমাদের 12 মার্কের প্রশ্ন আসবে, আর এই পোয়েম থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। মোট 12 আর 8 মিলে হচ্ছে আমার 20 মার্কের প্রশ্ন। এই 8 মার্কের, এই 12 মার্কের যে প্রশ্ন তার মধ্যে এমসিকিউ প্রশ্ন আসবে 5, এবং তোমরা জানো যে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হয়, এমসিকিউ করার জন্য ঘর করা থাকে, এই ঘরের মধ্যেই টিক চিহ্নটা দিতে হবে, বাইরে বেরোলে হবে না, অর্থাৎ খুব সাবধানে দেবে। 5টাই এমসিকিউ থাকে, এক্সট্রা কোশ্চেন থাকে না। এসএকিউ কোশ্চেনে 3 মার্ক থাকে, এখানে কজ এফেক্ট দিতে পারে বা ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে। আর ট্রু ফলস এর 2 2 4 মার্কস থাকে, অর্থাৎ শুধু ট্রু বা ফলস সেটা লিখলে 1 মার্কস করে, এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট যদি তুমি দাও বা প্রশ্নে বলে দেবে যে তুমি ট্রুটা বললে সেই ট্রুটা বলার অ্যাকচুয়াল কারণ কি, তার জন্য তোমার যে প্যাসেজটা দেবে সেই প্যাসেজ থেকে একটা অংশ তোমাকে সেখানে লিখে দিতে হবে, যেটাকে বলা হয় সাপোর্টিং স্টেটমেন্ট। অর্থাৎ এই লাইনটা দেখে আমি বুঝতে পেরেছি যে উপরের বাক্যাংশটি সত্য বা মিথ্যা, এটাকেই বলা হয় সাপোর্টিং স্টেটমেন্ট। সেটার জন্য তোমাকে ট্রু ফলস লিখলেই মার্কস, এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দিলে আরো এক এক করে, অর্থাৎ এখানে হচ্ছে 4 মার্ক, এসএকিউতে হচ্ছে 3 মার্ক, এবং এমসিকিউতে হচ্ছে 5 মার্ক। এই হলো আমাদের প্রোজ থেকে 12 মার্ক। আর পোয়েম থেকে আমাদের রয়েছে এমসিকিউতে রয়েছে 4 মার্ক, আর 2 মার্কের দুটো প্রশ্ন দেয়, অর্থাৎ 4 মার্ক। এই এমসিকিউটাতে কিন্তু ঠিক একই রকম ভাবে কোনো অর দেয় না, শুধুমাত্র প্রশ্নগুলো দিয়ে দেয়, টিক চিহ্ন দিতে হয় ঘরের মধ্যে। আর 2 মার্কের কোশ্চেন লেখার জন্য জায়গা দেয়, সেখানে আমাদের লিখতে হয়। অনেকে লিখতে লিখতে বাইরে চলে যায়, অতটা বাইরে যাওয়ার দরকার নেই, সঠিক উত্তর লেখার জন্য এনাফ জায়গা দেওয়া থাকে, অর্থাৎ ওইটুকুর মধ্যেই সুন্দরভাবে লিখলেই ফুল মার্কসটা পাওয়া যায়। এই হলো আমাদের 2026 সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজির প্রথম অংশ, অর্থাৎ সিন। এর মধ্যে কোন কোন পার্ট ইম্পর্টেন্ট সেটাও বললাম, কোন অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটাও বললাম, কোন কোন ইম্পর্টেন্ট পোজ রয়েছে এবং কেন ইম্পর্টেন্ট, কোন পোয়েট্রিটাকে আমরা বেশি জোর দিয়ে পড়বো, কেন বা পড়বো সেটাও বললাম। আর পোয়েট্রিটা কিন্তু টোটাল প্যাসেজটাই ধরে দিয়ে দেয়, মানে কবিতার অংশটুকু সম্পূর্ণটাই দিয়ে দেয়, অর্থাৎ এখানে যে এই পার্টটা পড়বো ওই পার্টটা পড়বো সেরকম না, প্রত্যেকটা পার্টটা ভালো করে পড়বে। বইয়ের শেষের যে এক্সারসাইজের অংশটা আছে সেই অংশটাও কিন্তু ভালো করে পড়বে, দেখবে ওখান থেকেও কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে ওপেন কমন চলে আসে, ওপেন কমন কোশ্চেন চলে আসে। কি বললাম বোঝা গেল? এটাই হলো মূল বিষয়। আর স্বাভাবিকভাবে যখন পরীক্ষার আগে আমরা টেস্ট পেপার পাবো, সেই টেস্ট পেপার তো কিছু সলভ করবো, তখন দেখবে আরো ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এটুকু তোমাদের বলার ছিল, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, খুব কাজে লাগবে। ধন্যবাদ।